আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি ভালো থাকবেন, আপনারা ভালো আছেন। এখন পরবর্তীতে এই রেকর্ডিং দিব। প্রিভিয়াস দুই তিনটা ভিডিওস প্লেলিস্ট অনুযায়ী করা হয়েছে। তো সেক্ষেত্রে আজকে 3 নাম্বার চ্যাপ্টারের ভিডিও। আজকে আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, প্রথমত আমরা ইন্ট্রোডাকশন বেসিক্স, কিভাবে প্রসেস গুলো হয়, প্রাইভেট পাবলিক, কোন পলিসি, ফ্যাকাল্টি রিক্রুটমেন্ট পলিসি, এই সব বিষয়গুলো আমরা আলোচনা করছি আমাদের লাস্ট ভিডিওতে। তো আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিভার্সিটি রিক্রুটমেন্টের ক্ষেত্রে সেই টপিক নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। 3 নাম্বার চ্যাপ্টার এটা আমার এখানে এই প্লেলিস্টে। চ্যাপ্টার 3 লেখা আছে 1973 ইউজিসি অ্যান্ড ইউনিভার্সিটি অ্যাক্ট, রেগুলেটরি বডি ফর দ্য ইউনিভার্সিটিস ইন বাংলাদেশ। এখন প্রথমেই যে বিষয়টা হচ্ছে রেগুলেটরি বডি কি, এবং হচ্ছে এরা কি করে, এবং কেন রেগুলেটরি বডি দরকার হয়। রেগুলেটরি বডি অর্থাৎ আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, সেগুলোকে কন্ট্রোল করার জন্য, সেগুলোকে মনিটর করার জন্য, সুপারভাইজ করার জন্য যে প্রতিষ্ঠানগুলো দায়িত্বে থাকে, সেগুলো রেগুলেটরি বডি বলি আমরা। আর এদের দরকার আছে, দরকার এই কারণেই যে আসলে গার্ডিয়ান থাকা উচিত সব ক্ষেত্রেই, সেই হিসাবেই থাকা দরকার, অন্য কোনো আলোচনাতে না যেয়ে। আর বলছে টার্সিয়ারি লেভেল এডুকেশন, বলছে সেকেন্ডারি এবং হায়ার স্টাডিজ গুলোকেই টার্সিয়ারি লেভেল এডুকেশন বলে। সেই টার্সিয়ারি লেভেল এডুকেশনের যে রেগুলেটরি বডি আছে, মিনিস্ট্রি অফ এডুকেশন, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, ব্যাক, ডিএসএইচই, বিটিইবি, এবং ইন্ডিভিজুয়াল পাবলিক ইউনিভার্সিটি অ্যাক্ট, অনেকগুলা। এত আলোচনাতে আমাদের যাওয়ার দরকার নেই, কারণ বাংলাদেশে যে হায়ার ইনস্টিটিউশনস গুলো আছে তারা সচরাচর দুইটা জিনিস ফলো করে। এখানে ইউজিসি ফলো করে তারা, এবং হচ্ছে তাদের পাবলিক ইউনিভার্সিটি যেগুলো আছে সেগুলা পাবলিক ইউনিভার্সিটির যে অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুযায়ী তারা কার্যক্রম পরিচালনা করে। সবচেয়ে কমন যে বিষয়টা আমরা একাডেমিক এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে আলোচিত হয় সেটা ইউজিসি। এই ইউজিসি হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন, এবং এইটা বাংলা আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলি। এবং ইউজিসি নিয়ে মানে এতটাই আলোচনা হয় বাংলাদেশে, মানে কোনো কিছু হইলে ইউজিসি, দোষ ইউজিসি, গুণ ইউজিসি, ভালো ইউজিসি, খারাপ ইউজিসি, এত আলোচনার বিষয়টা সেটা নিয়ে কি, এই একটা কোটেশন দিয়ে শুরু, ইউজিসি না থাকলে বিশ্ববিদ্যালয় হতো হাটের মতো, যার যার যেরকম ইচ্ছা সেরকম নিয়োগ হতো, আর আর যার যেরকম মনে চাইতো সেরকম তারা পড়াইতো। হ্যাঁ, এরকম একটা অবস্থা মানুষজন বলে। হ্যাঁ। আর ইউজিসি কি, একেবারে যদি বকিস ডেফিনেশন আমরা খেয়াল করি তাহলে এর মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। দ্য ইউজিসি ইজ দ্য রেগুলেটরি, সুপারভাইজারি অ্যান্ড অ্যাডভাইজারি বডি। তিনটা জিনিস, রেগুলেটরি, সুপারভাইজারি অ্যান্ড অ্যাডভাইজারি। কাদের? ইউনিভার্সিটি গুলা, বাংলাদেশের যতগুলো ইউনিভার্সিটি আছে তাদের রেগুলেটরি, সুপারভাইজ করতে পারবে, অ্যাডভাইস দিতে পারবে। কিসের জন্য? যে কোনো ফর্মুলেট অ্যান্ড ইমপ্লিমেন্ট পলিসি, যে কোনো পলিসি, নতুন হোক পুরাতন হোক, অ্যামেন্ড হোক, এরা পারবে। এবং বলছে কি এটা কিভাবে হয়েছে, এটা হচ্ছে আন্ডার দ্য ইউনিভার্সিটি অ্যাক্ট অ্যান্ড মিনিস্ট্রি অফ এডুকেশন, ইউনিভার্সিটি অ্যাক্ট 1973। এবং এইটা যে আসছিল, এটা মানে হিস্ট্রি বলতে গেলে আসলে অনেক লং আলোচনা করা লাগবে। 1973 একটা অর্ডার ছিল, প্রেসিডেন্ট অর্ডার। সেই প্রেসিডেন্ট অর্ডার অনুযায়ী এই ইউজিসি আসে, একটা কমিশন গঠন করায়। এবং পরবর্তীতে সেপারেট ইউজিসির পলিসি হয়, আবার ইউনিভার্সিটি অ্যাক্ট তারা আবার আলাদা পলিসি করতে পারে, নানান ইস্যু জড়িত হয় পরবর্তীতে। এবং ইউজিসি যখন করে তখন আহ, তাদের যে ভিশন ছিল সেই ভিশনটা খুব গুরুত্বপূর্ণ এখানে। এবং ভিশন দেখলেই বোঝা যাবে যে ইউজিসি কত রেগুলেটরি এবং কত ইফেক্টিভ এবং ক্ষমতাশালী। বলছে বাংলাদেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান সমূহে সুশাসন এবং ব্যবস্থাপনা উন্নয়নের, অর্থাৎ কিভাবে পরিচালনা, গুড গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট, দুইটাই। এবং বলছে উচ্চশিক্ষাকে উদ্ভাবনী এবং গবেষণা উৎকর্ষতা অর্জন, মানে ভালোর চেয়ে ভালো করতে হবে, টেকসই সাস্টেনেবল থাকা লাগবে, আর্থসামাজিক সোশ্যাল ইস্যু থাকতে হবে, জ্ঞান ভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়কে সার্বিক সুবিধা প্রদান। অর্থাৎ যদি জ্ঞান চর্চা করতে হয়, জ্ঞান অর্জন করতে হয়, সেখানে ফাইন্যান্সিয়াল কিছু বিষয় থাকে, এই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট ইউজিসি সবগুলো ইউনিভার্সিটি বাংলাদেশ তাদের দিবে। ইউজিসির মিশন এখানে আছে, এগুলা সব ইউজিসি ওয়েবসাইট থেকে আনা।
আমি আর এগুলা না বাড়াই, আপনারা একটু যারা পরবর্তীতে দেখবেন ওই হলুদ দাগ যেগুলা সেগুলো একটু খেয়াল করবেন। মার্ক করা কত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা কৌশলগত পরিকল্পনা, গুণগত মান উন্নয়ন, গবেষণার জন্য অবকাঠামো প্রতিষ্ঠা, উদীয়মান প্রযুক্তি, খুব ভারী ভারী শব্দ আসলে। শেষে আবার দেশের বাইরের বিশ্ববিদ্যালয় সমূহ, এইটা হচ্ছে মিশন, ভিশন পূরণ করার জন্য তারা এই কাজগুলো করে যাচ্ছে, এইগুলো হচ্ছে তাদের মিশন। এছাড়া ইউজিসির যে ডিপার্টমেন্ট গুলো আছে, বিভিন্ন কাজ যে পরিচালনা করে, সেই পরিচালনা গুলো কোন কোন বিভাগের মাধ্যমে করে, কতগুলা বিভাগ আছে এখানে, আর বিভাগগুলো কি গুরুত্বপূর্ণ: প্রশাসন, অর্থ, হিসাব ও বাজেট, আইসিটি, পরিকল্পনা, প্রাইভেট বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগ, পাবলিক বিশ্ববিদ্যালয়, দুটাকেই কন্ট্রোল করে। হ্যাঁ, 157 আর 112, রিসার্চ অ্যান্ড গ্র্যান্ট অ্যাওয়ার্ড, এসপিকিউএ বিভাগ, অনেকগুলো বিভাগ। সো আপনারা পাবেন, ইউজিসির ওয়েবসাইটে গেলেই পাবেন আপনারা সবাই। এখন এই তো বললাম, এখন আসলে ইউজিসির এবং ইউনিভার্সিটি অ্যাক্ট নিয়ে আলোচনা যদি করি শেষ হয় না। মানে এই নীতিমালা এমন একটা বিষয়, এই নীতিমালাতে বা পলিসি বা অর্ডার, কনস্টিটিউশন, এগুলো খুব ডিপ বিষয়। হ্যাঁ, ফাঁক ফোকর বেশি থাকে। এই তো গেল একটা ইউজিসি রেগুলেটরি বডি, নিয়ে আলোচনা করলাম। এর পরের যে রেগুলেটরি বডি সেটা হচ্ছে যে 1973 সালের অ্যাক্ট। 1973 সালের অ্যাক্ট যখন কিনা 1972 সালে বাংলাদেশে প্রথম সম্ভবত একটা সার্কুলার, কোন জায়গায় সার্কুলার সিস্টেম হয় আর কি, তখন এই সার্কুলার করার জন্য মানে শুধু সার্কুলার করার জন্য না, মানে ধারাবাহিকতায় তো আসতে থাকে। যেমন বলে যে ইসের 1969 সালে যে মুভমেন্ট হয়েছিল, সেই মুভমেন্টের একটা বেস্ট অ্যাচিভমেন্ট ছিল হচ্ছে সেই 1973 সালের এক প্রেসিডেন্ট অর্ডারটা। এবং এইটা আহ, এতটাই ফ্রিডম এবং এতটাই গভর্নেন্স ছিল যে ওই সময় স্ট্রাকচার ছিল, যা ওই 1973 সাল থেকে আজ অবধি ওই 1973 সালের একটাই তারা ফলো করে। এবং ওই সময় এই অ্যামেন্ডমেন্ট পাওয়া যায় না, কিন্তু এখনো ওয়েবসাইটে 1973 সালে যে কোনো ইউনিভার্সিটি, ও এর মধ্যে আবার ইউনিভার্সিটি ক্যাটাগরি আছে, সেগুলো আলোচনায় আসা যাবে। এত এত সুন্দর একটা ইউনিভার্সিটি অ্যাক্ট ছিল ওই সময়, 1973টা। কিন্তু আমরা এইটার এমন ব্যবহার করছি, ব্যবহার করার পরে এইটাকে অনেক সময় অনেকে বলছে যে এই 1973 সালের অ্যাক্ট একটা কালো অধ্যায়, কালো আইন। হ্যাঁ, কালো আইনও বলে। এবং সেই অ্যাক্ট নিয়ে, অ্যাক্টের মূল যে বিষয় সেটা ছিল যে আহ, বিশ্ববিদ্যালয়গুলোকে, বিশ্ববিদ্যালয় যেগুলো হবে বাংলাদেশে, স্বায়ত্তশাসিত, স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে। এই স্বাধীনভাবে এবং স্বায়ত্তশাসিত সিদ্ধান্ত নিতে পারবে, এটা কিভাবে? এটা সংবিধানের 7 অনুচ্ছেদ যেটা, সেখানে কনস্টিটিউশন ইজ দ্য সুপ্রিম ল। এবং অফকোর্স ইউ মাস্ট নিড টু, মানে মানতেই হবে। এই যে লেখা আছে, যে কোনো ব্যক্তি বা গ্রুপের পক্ষে এটিকে অস্বীকার করার বা না মানার আইনগত কোনো অধিকার নাই, আপনি মানতেই হবে। তাহলে এটা বোঝাইতেছে যে ইউনিভার্সিটি অ্যাক্ট যেটা করছে, এটা যদি কেউ ফলো করে তাহলে তারা তাদের মতো করে যে কোনো কিছু করতে পারবে। কারণ কি? স্বায়ত্তশাসিত, স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারতেছে তারা। আচ্ছা, মানে ইমপ্লিমেন্ট যখন শুরু হয়, ইমপ্লিমেন্ট হওয়ার পর থেকে ইউনিভার্সিটি গুলো সব স্বাধীন। সমস্যা শুরু হয় তখন যে এখানে প্রচুর পরিমাণে স্বজনপ্রীতি, রাজনৈতিক প্রভাব চলে আসে। তারপরে যোগ্যতার আপোষ, এমনও কিছু আছে। এবং এইটা ইউজিসির, সরি, ইউনিভার্সিটি অ্যাক্ট 1973 মানুষকে বললে এই জিনিসগুলো বলবে যে এই সুযোগগুলাই নেয় হয়তোবা। আর এছাড়া এই 1973 অ্যাক্ট, এক্সাক্ট দ্য ইউনিভার্সিটি অ্যাক্ট, ওইটা ফলো করে, এক্সাক্টটা ফলো করা হচ্ছে বাংলাদেশের মাত্র 4টা ইউনিভার্সিটি: ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, শ্রীরাম ইউনিভার্সিটি অ্যান্ড জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। এছাড়া ওই ধারায় আর একটা ক্লজে বলছে, নতুন অ্যাড হয়েছে পরবর্তীতে, যে নতুন পরবর্তীতে পাবলিক ইউনিভার্সিটি যেগুলো আসছে সেইগুলা তারা হচ্ছে নট আন্ডার 1973 অ্যাক্ট, ওই অ্যাক্টের মধ্যে থাকবে না। নতুন পাবলিক ইউনিভার্সিটি গুলা তারা তাদের নিজস্ব অ্যাক্ট তৈরি করবে। যেমন মনে করেন বুয়েটের, বুয়েটের জন্য বুয়েটের 1961, ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য 1992, প্রাইভেট ইউনিভার্সিটির জন্য হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট 2010। সো এখানে একেবারে সামারি দেওয়া আছে যে ফোর ট্রেডিশনাল ইউনিভার্সিটি 1973, যেটা হচ্ছে উপরে দেওয়া, রাজশাহী, ঢাকা, চিটাগাং, জাহাঙ্গীরনগর। নতুন গুলো আছে নিজেদের অ্যাক্ট, আর প্রাইভেট গুলা নিজেদের প্রাইভেট ইউনিভার্সিটি এক 2010। আর অল ইউনিভার্সিটি, যতগুলো ইউনিভার্সিটি আছে সেগুলো আবার রেগুলেটেড হবে কাদের দ্বারা? ইউজিসি। ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন, দ্যাটস ওয়াই ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনকে যে সব ইউনিভার্সিটি রেগুলেটরি বলতেছি আমরা। এখন এই তো দুইটা জায়গায় চলে আসে, তিনটা জিনিস: একটা হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন, পাবলিক, দ্য ইউনিভার্সিটি অ্যাক্ট 1973,
ওইটারই ধারাবাহিকতা আবার হচ্ছে ইউনিভার্সিটি অ্যাক্ট 1973, অর্থাৎ নিজেরা সব করবে এবং এগুলো কন্ট্রোল করে সব ইউজিসি। সো প্রবলেম গুলো হয় কি, প্রবলেম গুলো হয় যখন কিনা ইউজিসি প্রত্যেকটা জিনিসকে একটা সেট স্ট্যান্ডার্ড দ্বারা করাইছে। এটা যে কোনো ইস্যুতেই সেট স্ট্যান্ডার্ড দ্বারা করানোর পরে যখন কিনা পাবলিক ইউনিভার্সিটি বা ওন প্রাইভেট ইউনিভার্সিটি ওরা যদি কোনো নিজেদের স্ট্যান্ডার্ড সেট করে, তখনই আইনের একটা ফাঁক জায়গা থেকে যায়। যদিও বা ইউজিসির নীতিমালাতে বলা হয়েছে এরকম যে ইউজিসির যে আইন সেটা সবার বাধ্যতামূলক না মানা, সামনে আসবো, কিন্তু রেসপেক্ট করতে হবে। এবং আবার আরেকটা বিষয় হচ্ছে যে ইউজিসির নীতিমালায় প্রণীত যে বিষয়গুলো সেগুলো হচ্ছে যদি স্ট্যান্ডার্ড অ্যাডভান্স সফিস্টিকেটেড হয় তাহলে ইউনিভার্সিটি ক্যান ইজিলি অ্যাডাপ্ট। আর যদি নিচের দিকে হয় তাহলে জবাবদিহিতা এবং সেগুলো একটু একটু পরে আসবে। যে প্রবলেম গুলা হয় যদি নিজেরা পলিসি করে ইউনিভার্সিটি, সেগুলো এখানে দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন প্লিজ। আর এটা আলোচনা করছি না। এরপরে যেটা, সেটা হচ্ছে হু কেয়ারস। ইউজিসি মাঝে মাঝে ইউনিভার্সিটিকে কেয়ার করে না, সরি ফর দ্যাট সেইং লাইক দিস। আবার মাঝে মাঝে ইউজিসি ইউনিভার্সিটিকে কি বলা যায়, অ্যাড্রেস করে না, এরকম একটা বিষয়। তো ইউজিসি আইনগুলো আসলে বাধ্যতামূলক না, কিন্তু কোনো না কোনো কারণে কি বলে ইউনিভার্সিটি গুলা ইউজিসির আইনগুলা বা বিভিন্ন বিষয়গুলা চেষ্টা করে ফলো করার। এর মধ্যে বিগ একটা ইস্যু হচ্ছে মানি। মানি মিনস ইউজিসি যদি নীতিমালা আমরা মানে ওয়েবসাইটেও যাই, ম্যাক্সিমাম হচ্ছে রেগুলেট গভর্নেন্স সুপারভাইজ করে, সেগুলো সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে মানি। এবং বলছে কি যে প্রচুর পরিমাণে ফান্ডিং অপরচুনিটি, এই লেখা আছে মানদণ্ড ফলো করে পদোন্নতির জন্য স্ট্যান্ডার্ড দেয়, শিক্ষাগত যোগ্যতা, প্রণোদনা, গবেষণা প্রদান, কি কি লাগবে, নতুন কোনো ইউনিভার্সিটি যদি খুলতে হয় তাও এখন ইউজিসির পারমিশন লাগবে। সবচেয়ে বড় কথা, ইউজিসি থাকা মানে ওই যে যে ইউনিভার্সিটি যেরকম ইচ্ছে সেরকম সবকিছু করতে পারবে না। গভর্নেন্স, এই যে আলোচনার জায়গা আছে এবং একটা মোরাল প্রেশার থাকে, এবং এর কারণ ইউজিসির কাছে আলোচনা করতে হবে, সেখানে প্রবলেম হয়ে যায়। অ্যাডমিনিস্ট্রেটিভ যে কমপ্লায়েন্স থাকে সেটা না পাওয়ার সম্ভাবনা থাকে। আর সারপ্রাইজিংলি বাংলাদেশি ইউনিভার্সিটি যেগুলো আমরা আছে আমরা দেখি, সেগুলো হচ্ছে সবগুলো ইউনিভার্সিটি তারা ইউজিসি রুলস ফলো করে। শুধুমাত্র নীতিমালার ক্ষেত্রে, নীতিমালা বলতে নিয়োগ নীতিমালা, নীতিমালার ক্ষেত্রে তারা খুব একটা বেশি ফলো করে না। এবং অনেকে লিখছে, অনেকের সাথে কথা বলতে যে এরকম যে ইন্টারনাল প্রমোশনের ক্ষেত্রে বা আপগ্রেডেশনের ক্ষেত্রে সেইখানে ইউজিসি নীতিমালা মানা হয়, কিন্তু রিক্রুটমেন্টের ক্ষেত্রে মানা হয় না। সো দ্যাটস দ্য থিং। কেন মানা হয় না, সেখানে যদি না মানে তাহলে কি আসলে ইউজিসি কে মানে কিছুই বলা যাবে না, ইউজিসি কে তারা বার্তা দিচ্ছে না, অগ্রাহ্য করছে। আর যদি তাই করে তাহলে ইউজিসি কি কিছু বলতেছে না সেই ইউনিভার্সিটিতে? হ্যাঁ, না, এখানে একটা বিষয় আছে, মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে ইউজিসি রিয়েলি ক্যান ডু মেনি থিংস, বাট পাবলিক ইউনিভার্সিটি 1973 সাল এবং নিজেদের আইনের কারণে তারা একটু অ্যাডভান্স। এখানে তাদের কাছে আইনের শেষ কথা। আইন, পাবলিক ইউনিভার্সিটি নিজেদের আইন নিজেরা করতে হবে। তাছাড়া এই যে আমরা এরকম যেরকম কথা বলতেছি, এরকম কথা আসলে আগে বলতো না কেউ। হ্যাঁ, যার কারণে এই জিনিসগুলো এরকম খোলাখুলি আলোচনা করতো না। আরো অনেক বিষয় আছে, এইগুলো আলোচনা করা না করা যাচ্ছে এই জন্যই রিসার্চার এবং অনেক রিসার্চার এবং অনেক গবেষক স্কলার তারা বলছে 1973 ইজ দ্য নাটের গুরু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আহ উন্নত করার জন্য এবং কিছু আটকায় রাখার জন্য। হ্যাঁ, এটাকে ব্ল্যাক অ্যাক্ট বলা হয়েছে। আর এখন এই ইউজিসি এবং ইউনিভার্সিটির যে উম, বিশেষ করে এই একটা দুইটা জায়গায় যে কনফ্লিক্টিং ইস্যু, সেটা যতই নীতিমালা গঠন করুক যাই করুক, এই ধরনের আইন থাকলে একটু টাফ হয়ে যাবে, যেখানে একেবারে সর্বোচ্চ স্বায়ত্ত শিক্ষিত যা ইচ্ছা তাই করতে হবে, তাহলে এটা কোনো ইয়া নাই। এজন্যই এমন কিছু করা দরকার যেটাকে নিয়ে একটু চেঞ্জ করে। এখন ইউজিসি অনেকে জিজ্ঞাসা করে যে ইউজিসি কি চাইতে বাধ্যতা করতে পারবে ইউনিভার্সিটি? না, পারবে না। ইউজিসি কখনো কোনো ইউনিভার্সিটিকে বাধ্যতামূলক জবাবদিহিতার মধ্যে নিতে পারবে না। কারণ হচ্ছে রেগুলেটরি বডি এবং নিজস্ব আইন অনুযায়ী। তাহলে আইনের পরিপন্থী বা আইনকে স্টপ করার জন্য নতুন আইন। তাহলে ইউজিসি, ইউজিসি কে যারা গভর্ন করে বা ইউজিসি যাদের দ্বারা ইয়ে গঠিত এবং স্ট্রাকচার ফর্মুলেটেড, সেই আইন মন্ত্রণালয় এবং সংসদ, মেম্বার অফ পার্লামেন্ট, সংসদে যদি একটি সংশোধিত আইন যদি প্রস্তাবিত করা যায়, তাহলে একমাত্র ইউনিভার্সিটি বাকি সব ইউনিভার্সিটি ইউজিসি বাকি সব ইউনিভার্সিটি গুলাকে তাদের এই নীতিমালাটা মানাইতে পারবে। এবং এইটা আসলে একটা গেজেট এবং সংসদে পাস হইতে হবে, এই যে দ্য ইউজিসি গাইডলাইন শেল বি বাইডিং আপন অন অল ইউনিভার্সিটি, পাবলিক অল ইউনিভার্সিটি, অর্থাৎ
অল পাবলিক ইউনিভার্সিটি ডেফিনেটলি ইউ শুড ফলো দিস গাইডলাইন, দেন এটা করা যায়। আহ, এখন সবচেয়ে বড় কোয়েশ্চেন যেটা আসে সেটা হচ্ছে যে হুইচ ওয়ান, ইউজিসি অর ইনস্টিটিউশন, মানে এই দুইটা আইনের মধ্যে কোন আইনগুলা মানে কোনটা বেটার। এই কোয়েশ্চেনটা কেন রেইজ করা হইতেছে এখানে? আমরা তো আসলে ইউজিসি বলেন আর ইউনিভার্সিটি বলেন, এদের 10 ভাগের 1 ভাগ আইনও জানি না, এত ডিপের মধ্যে আইনগত বিষয় আমরা জানতে পারবো না। কিন্তু জানি বা কম্পেয়ার করি যখন কোনো ইস্যু রেইজ হয়, ঠিক এরকম একটা ইস্যু রেইজ হয়েছে যে খানিকক্ষণ আগেও আহ, শুনলাম যে ইউনিভার্সিটিতে হিউম্যান চেইন, তারপরে আবার এটা ধারাবাহিকতা সেগুলা বিষয় নিয়ে তো তখন তো একটা কোয়েশ্চেন চলেই আসে যে আহ, আবার আর একটা জিনিস, এসএসসি ইন্টারের রেজাল্ট। হ্যাঁ, একজনে ফোন করছে, বাইরে ইউনিভার্সিটিতে পিএইচডি করতেছে, সে ফোন করছে এসএসসি ইন্টারের রেজাল্টের কারণে হইতেছে না। তো যাই হোক, এটা পরের পরের বিষয়ে আলোচনা করবো রেজাল্ট অ্যানালাইসিসের সময়, নেক্সট ইসে। তো এখন ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অ্যাক্ট এবং ইউজিসির মধ্যে যদি পলিসিগত জায়গায় কোনো বিষয় আসে, তাহলে অফকোর্স ইউজিসি শুড গেট দ্য প্রায়োরিটি বিকজ অফ আই মিন ইউজিসি ইজ দ্য রেগুলেটরি বডি। এবং একটু বাধ্যতামূলক জায়গায় অথবা একটা কাজ করা যায় যে নিউ কমিশন গঠন করা যায় যে ইস্যু নিয়ে, যেমন মনে করেন রিক্রুটমেন্ট পলিসি নিয়ে সবচেয়ে বেশি প্রবলেম গুলো হয় বাংলাদেশে, তাহলে রিক্রুটমেন্ট কমিশন গঠন করেন, সেখানে কমিশন যদি গঠন করে দেয় আবার একটা, তাহলে সমাধান শেষ। আর সারপ্রাইজিংলি মোস্ট অফ দ্য স্টুডেন্টস দে ডু নট মানে নো এক্স্যাক্টলি ইউজিসি কি, তারপরে তারা ইউজিসি চায়। আর সিনিয়রও ইজ টোটালি ডিফারেন্ট। ডিফারেন্ট হচ্ছে ইউনিভার্সিটি প্রেফার তাদের নিজের পলিসি। কেন? এটার মধ্যে আরো অনেক বিষয় আছে, সেই বিষয়গুলা না বলি, কিন্তু এই বিষয় ওন পলিসিতে যেতে মানে যাই সবচেয়ে বড় প্রবলেম গুলো হয়েছে। মানে ইউনিভার্সিটি এডুকেশন সিস্টেম বা অন্য সিস্টেম গুলোকে অনেক বিপদগ্রস্ত অবস্থায় চলে গেছে এরকম। এখানে যখন কিনা 1973 অ্যাক্ট হয়, তাহলে পার্সোনাল ইন্টারেস্টের কথা চলে আসে। তারপরে এমনও এমনও বিষয় হয়েছে যে ক্যান্ডিডেটকে দেখে তার অনুযায়ী সার্কুলার দেওয়া হয়েছে। হ্যাঁ, মানে ক্রাইটেরিয়া অনুযায়ী। সো দিস ইজ ভেরি মানে ফান টু লিসেন, বাট ইটস ট্রু। অ্যান্ড পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, মানে অনেক পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থাকে, বাট সেই ক্ষেত্রে যদি মানে ইউজিসি স্ট্রিক্ট হয় এবং নিয়োগের ক্ষেত্রেও যদি ইউজিসি স্ট্রিক্ট হয়, তা সমস্যা হয় কি, পলিটিক্যাল একটা নিয়োগ দুইটা নিয়োগ হলে মনে হচ্ছে কমন ট্রেন ট্রেন চলে যায়। এই and also ফাইন্যান্সিয়াল ট্রানসাকশন, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন এবং এই জায়গাগুলো অনেক ফাইন্যান্সিয়াল ইস্যু গুলো আছে। সো উই শুড বি কনসার্ন অ্যাবাউট দিস। এবং বলছে দ্য টাইম হ্যাজ কাম টু ফাইন্ড বাই ইউরসেলফ হুইচ পলিসি ইজ মোর স্ট্যান্ডার্ড। ইয়েস, অফকোর্স টাইম চলে আসছে। কারণ কি, এখন যে ইউনিভার্সিটিটাকে এসএসসি ইন্টার দিয়ে সার্কুলার দিছে, সেই সার্কুলারের মধ্যে যদি কোনো ক্যান্ডিডেট, সেই ইউনিভার্সিটির শিক্ষক এখন বর্তমানে, বা ওই সার্কুলারে কেউ অ্যাপ্লাই করছিল, সে যদি শিক্ষক না হতে পারে, ধরেন সেই ক্যান্ডিডেট 30 বছর পরেও আইনগত আশ্রয় নিতে মানে বাধা মানে সে যাইতে পারে আইনের কাছে। সুতরাং এই আইনগত জটিলতা জিয়ে না রেখে 53 বছর ধরে আরো সামনে আমরা নতুন একটা রিক্রুটমেন্ট পলিসি বা সিস্টেমের মধ্যে যেতে পারি, হয়তোবা সেই সিস্টেমটা আমাদের আরো কাজে দিবে। তো আজকে 3 নম্বর চ্যাপ্টার এখানে শেষ করছি। 4 নম্বর চ্যাপ্টার অর্থাৎ পরবর্তী যে লেকচারটা আসবে, ফ্যাকাল্টি রিক্রুটমেন্ট পলিসি ইন বাংলাদেশ, ওয়ার চ্যালেঞ্জেস, কোথা থেকে স্টার্ট প্রবলেম গুলো শুরু হইতেছে। সো থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ।